বামেদের ভবিষ্যৎ পশ্চিমবাংলায় কি মনে হচ্ছে? ৭০ সালেও সিপিআইএম সঙ্গেছিল। প্রধানমন্ত্রীত্বর কালে কত দেশ করেছেন, কত টাকা ভারতবর্ষের জনগণের টাকা খরচ করেছেন, এটি হিসাব দেবেন। আমরা যে নীতিটা গ্রহণ করেছি মাইক বাঁচিয়ে, এটা অন্ধকার থেকে আলোর পথ দেখায়। সিপিআইএমের 3টে শক্তি। নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে সিপিআইএম নেতা, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য রবীন দেবকে নিউজ নয়া ভারতে স্বাগত। রবীন্দার কাছে আমার প্রথম যে বিষয়টা জানার, 2019 সাল, 2021 সাল, 2024 সাল এই 3টে বড় নির্বাচনে পশ্চিমবাংলা প্রথম দেখলো বামেরা শূন্য হাতে ফিরে এলো। 2026-এর বিধানসভা নির্বাচন বামেরা একটা সিট পেল, কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার পতন ঘটলো, সরকারের পরিবর্তন ঘটলো। বামেদের ভবিষ্যৎ পশ্চিমবাংলায় কি মনে হচ্ছে? যখন বামপন্থা যতদিন মানুষ থাকবে, সভ্যতা থাকবে, শোষণ থাকবে, বঞ্চনা থাকবে এবং তার পরিত্রাণের পন্থা পদ্ধতি নিয়ে মানুষ চর্চা করবে এবং তা প্রয়োগ করবে, ততদিন বামপন্থা থাকবে। ব্রিটিশ আমলে কাস্তে কবি দীনেশ দাস একটা কবিতা লিখেছিলেন, তাতে তিনি এটা স্পষ্ট করেছিলেন। চেটলা স্কুলের শিক্ষক তিনি। দক্ষিণ দিক যত ইঙ্গিত দিক, দক্ষিণ হাওয়া দিক যত হাতছানি, ও পথে হবে জানি রাহা জানি। উল্টো সড়কে চলো ঠিক নির্ভীক, দক্ষিণ পথে মেলেও যদি দক্ষিণা, ভেবে দেখো সেই পথ ঠিক কিনা। বন্ধু তোমার পথ নয় দক্ষিণে, বাম পথ নিয়ে চিনে। বামপথ নিয়ে চিনে, এটা কবি দীনেশ দাস লিখেছিলেন। এখন এটা এবং 1848 থেকে কমিউনিস্ট ইশতেহার যখন কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস তারা উপহার দিলেন, তখনও অনেকেই অনেক কথা বলেছিলেন। কিন্তু এটা ঠিক, এগোনো আছে, পেছনো আছে, উত্থান আছে, পতন আছে, অগ্রগতি আছে, পশ্চাৎগতি আছে, কিন্তু আলটিমেটলি এগোবে। এটা ছাড়া বিকল্প কিছু নেই। এটা হচ্ছে বামপন্থার কথা। এখন বামপন্থা আপনি বললেন, আমি এক্ষুনি উদাহরণ দিচ্ছি। এই মতো বললেন 2019, 2021, 2024 এবং সর্বশেষ 2026-এ ওই শূন্য থেকে এক। এই যে শূন্য থেকে কিন্তু একে আসা শুরু হয়ে গেছে। শূন্যটা তখন ধাক্কা মারছিল। এই যেমন আজকে একটু আগেই রেডিও সংবাদ শুনছিলাম, তাতে আজ থেকেই পেট্রোলের দাম, ডিজেলের দাম বেড়ে গেল আবার 108 টাকার মতো পেট্রোল। কলকাতায় 108 টাকা 75। হ্যাঁ, 95 টাকা হচ্ছে ডিজেল। এতে কি বোঝা যায় যে এই নির্বাচন আগে এত প্রতিশ্রুতি দিল, একেবারে মানুষের জন্য কত উন্নতি করবে, সব করবে, এত নির্বাচন পর্যন্ত, নির্বাচন বড় দায়। সেই জন্য জিততে হবে, তখন মানুষকে কীভাবে আপ্লুত করে রাখতে হবে, কি করে মানুষকে মোহগ্রস্ত করে রাখতে হবে, এটার একটা প্রক্রিয়া দক্ষিণপন্থা সবসময় চর্চা করে। এটাই আমার এই দেশে নয়, দেশের বিভিন্ন প্রান্ত। যেমন এখন গোটা দুনিয়ার দক্ষিণপন্থার যে নায়ক ডোনাল্ড ট্রাম্প, তার আচার আচরণ, তার যে কার্যপদ্ধতি, এ থেকে বুঝতে পারছে মানুষ দক্ষিণপন্থা কী। অনেকে অনেক সময় ভুলে যায়, কিছু কিছু আপাত সুবিধা পেয়ে, তাৎক্ষণিক কিছু সুবিধার লোভে তার ভবিষ্যৎকে ধ্বংস করা, ভবিষ্যৎ সম্পর্কে অন্ধকারে রাখা, নিজে থাকা এবং অন্যকে রাখা, এই অপপ্রয়াস সবসময় চলে। কিন্তু এটাকে ভেদ করেই বামপন্থা এগোয়। কারণ এই পশ্চিমবাংলাতেও আপনি যেটা বললেন, 2019 কথা বললেন, কিন্তু 1972 সালেও সিপিআইএম শুনেছিল। আচ্ছা, এটা ছিল একটা অন্য কায়দা। এখানে নীতি কথা, এই যে বামপন্থা কাকে বলে। 1972 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন ছিল প্রহসনের নির্বাচন। তখন তো বয়কট করেছিল সিপিএম। বয়কট করেছিল তো না, নির্বাচন থেকে আমরা তা সত্ত্বেও মানুষ 14 জনকে নির্বাচিত করেছে। যেমন আমাদের দীনেশ মজুমদার ছিলেন, রাজা মোল্লা ছিলেন, এসব ছিলেন। আমাদের ফারাক্কা সিটও আমরা জিতেছিলাম, এরকম 14টা সিট জিতেছিলাম। কিন্তু ওই যে নীতি রেখেছেন, প্রহসনের নির্বাচন বলেছি, এবং সেই নির্বাচনে যারা জিতেছিল তারা কেউ বিধানসভায় শপথও নেয়নি,
এই 5 বছর বিধানসভা যায়ওনি, কোনো সুযোগ সুবিধাও নেয়নি। সুতরাং বিধানসভায় 1972 থেকে 77ও সিপিআইএম শূন্য ছিল, কিন্তু এই 5 বছর লড়াই করে মাঠে কলে কারখানায় অফিসে আদালতে লড়াই করে 77 সালে যেই প্রথম সুযোগ পেল, 11 এবং 14ই জুন নির্বাচন হলো, সেই প্রথম দিনই হচ্ছে রঞ্জন গোস্বামী খুন হয়েছিল বেলগড়িয়া। সেই নির্বাচনে জিতে জ্যোতি বসু 178 জনের প্রতিনিধি হিসাবে, শূন্য থেকে 178 জনের প্রতিনিধি হিসাবে 21 জুন প্রধান মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ নিয়েছে। সুতরাং এটা আছে, আপনি বলতেই পারেন যে 19-এ 21-এ 24-এ আমরা শূন্য, এবং আমরা অনেক পঞ্চায়েতে শূন্য, অনেক পুরসভায় শূন্য। এগুলি আমরা, অর্থাৎ লোকসভা, তারপর বিধানসভা, তারপর যে আমাদের তৃতীয় স্তরের সরকার, যেটাকে চাঙ্গা করেছে বামপন্থীরা। এই যে বামপন্থা কাকে বলে, যেটা মরে গিয়েছিল, শুকিয়ে গেছিলো, পঞ্চায়েত কি খায় না মাথা দেয়, এটাই মানুষ ভুলে গিয়েছিল। কিন্তু 78-এর পর থেকে এই যে আজও 5 বছর অন্তর অন্তর নির্বাচন হচ্ছে, যদিও তৃণমূলের আমলে সেই 5 বছরটা অনেক সময় বর্ধিত হয়েছে। সুতরাং নির্বাচনকে নিয়ে অনেক খেলা হয়েছে। পুরসভার যেমন নির্বাচন হয় না এখনো, হাওড়া কর্পোরেশনের নির্বাচন 2013-র পরে আর হয়, প্রশাসক বসিয়ে রাখা হয়েছে। এখনো দুর্গাপুরের যে আমাদের পুর নিগম, তার নির্বাচন হচ্ছে না। সুতরাং এইগুলি আছে। আপনি যেটা বলেন যে শূন্য ছিল, শূন্য থাকতে থাকতেই শিক্ষার ইস্যু নিয়ে আন্দোলন কে করেছে? ছাত্ররা, শিক্ষকরা, শিক্ষাকর্মীরা, বামপন্থীরা। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন কে করে? রাস্তায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কোনো দক্ষিণপন্থী দল কথা বলে? সকলের শিক্ষার কথা দক্ষিণপন্থী দল কথা বলে? সকলের কাজের কথা দক্ষিণপন্থী কোনো দল কথা বলে? সকলের জন্য সুস্বাস্থ্য দক্ষিণপন্থী কোনো দল কথা বলে? সুতরাং যা কিছু অগ্রগতি, যা কিছু প্রগতি, তার প্রবক্তা হচ্ছে এবং তাকে প্রয়োগ করার জন্য সবসময় ক্রিয়াশীল হচ্ছে বামপন্থী। আপনাদের বিরুদ্ধে দুটো বড় অভিযোগ। প্রথম অভিযোগ, যেটা আজকের রাজনীতি পশ্চিমবাংলা এবং গোটা ভারতবর্ষে এই রাজনীতি আসছে, আপনাদের বিরুদ্ধে আসছে, বিজেপির পক্ষ থেকে, সংঘ পরিবারের পক্ষ থেকে বারবার এই অভিযোগ তোলা হচ্ছে যে আপনারা দেশ বিরোধী কাজ করেন, তার দেশ বিরোধী। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা মুসলিম তোষণ করেন। এই দুটো অভিযোগ, যে কারণে আপনারা হিন্দু বিরোধী আপনাদের একটা অবস্থান আছে। এইটাকে আপনারা কী করে মোকাবিলা করবেন আগামী দিনে? দেখুন, আমাদের সম্পর্কে এই অপপ্রচার প্রথম থেকেই আছে। যখন ওই মার্ক্সবাদের কথা বললাম, এটা বিজ্ঞান, এটা কোনো স্থানকাল পাত্রের ব্যাপার নয়, এটা একটু জানা, এটা হচ্ছে একটা আদর্শ, একটা নীতি, একটা পন্থা। কোন পন্থায় শোষণ চায়, তার জন্য আমরা কি চিহ্নিত করেছি? আমরা কোনো ধর্ম, এক ধর্ম অন্য ধর্মকে শোষণ করে আমরা কথা বলিনি কোনোদিন। আমাদের কাছে সিপিআইএম তৈরি হওয়ার পর সিপিআইএম কাকে শত্রু করেছে? সিপিআইএমের 3টে শত্রু, কোনো ব্যক্তি নয়, কোনো রাজনৈতিক দল নয়, 3টা। একটা হচ্ছে সাম্রাজ্যবাদ, একটা হচ্ছে একচেটিয়া পুঁজি, একটা হচ্ছে সামন্তবাদ। এই 3টেকে আমরা শত্রু করেছি। 3টে হচ্ছে বাধা। শত্রু মানে এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ঐক্য, সংহতি, সম্প্রীতি, সার্বভৌমত্ব, তার পথের কাটা হচ্ছে এই 3টে কাটাকে আমরা যখন পারছি আমাদের ধারাবাহিক প্রয়াসের মধ্য দিয়ে দুর্বল করা, তাদেরকে প্রতিহত করা, আর তাদের এই জোয়াল থেকে মানুষকে মুক্ত করা, এই হচ্ছে আমাদের সংগ্রাম। ফলে আমাদের সম্পর্কে আমাদের যখন বলে তোমরা একটা মার্ক্সবাদ, লেনিনবাদ বলো, এগুলি তো বিদেশি মতবাদ, যেটা আপনি বললেন দেশপ্রেম, এটাও বলেছি। তখন আমরা বলতাম, আমরা বলেছি, এই যে আমি এখন কথা বলেছি, এই আপনার সাথে এখন কথা হচ্ছে, একটু আগে রেডিও শুনলাম, কে আবিষ্কার করেছে? কোন ভারতীয়? বিজ্ঞান। আমরা বিজ্ঞানে বিশ্বাসী। ওই যে বললাম 3টে শত্রু চিহ্নিত করেছি, এটার ভিত্তি হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণের মধ্য দিয়ে বিজ্ঞানটা আমাদেরকে চালনা করে। বিজ্ঞানের থেকেই আমরা শিখেছি যে কোনটা শত্রু, কোনটা মিত্র। যেমন আমি বললাম যে নরেন্দ্র মোদী আজকে বিদেশে গেলেন 5 সফরে, দেশের মানুষকে বলে গেলেন কৃচ্ছ সাধন করো, তাদের বলেন যে সব ব্যয় কমাও, সমস্ত সরকারকে নির্দেশ দিলেন, এবং দিল্লি বিদেশে যেতেও বারণ করেছেন, কিন্তু উনি 5টা দেশে চলে গেলেন। উনি এই যে প্রধানমন্ত্রীত্বর কালে কত দেশ করেছেন, কত টাকা ভারতবর্ষের জনগণের টাকা খরচ করেছেন, এটি হিসাব দেবেন। সুতরাং তাদেরটা দিতে পারে, কিন্তু তিনি যে গেলেন তো প্লেনটা কে আবিষ্কার করেছে? ভারতীয়। রাইট ভ্রাতৃদ্বয় কোন দেশের? রাইট ব্রাদার্স, তারা কোন দেশের?
যে আমি আমি আপনার রেডিওতে খবর শুনি, মার্কনি কোন দেশের, থমাস আলভা এডিসন কোন দেশের, আপনি চীনামাটির পাত্র ব্যবহার করেন কোন দেশের, সে জোসিয়া ওয়েজর কোন ভারতীয়। তখন বলেন বিজ্ঞান যেমন হয় তার কোনো স্থানকাল পাত্র নেই, বিজ্ঞানের আবিষ্কার প্রত্যেকটি মানুষ সভ্যতার বিকাশে সাহায্য করে। সুতরাং আমরা যে নীতিটা গ্রহণ করেছি মার্ক্স বাঁচিয়ে, এটা অন্ধকার থেকে আলোর পথ দেখায়, শোষণ থেকে মুক্তির পথ দেখায়, কি করে সকলের স্বাস্থ্য গ্যারান্টি করা যায় সেই পথ দেখা যায়, সকলের শিক্ষা কি করে গ্যারান্টি করা যায় পথ দেখায়। যেমন পথ দেখায় কী করে হচ্ছে, নরেন্দ্র মোদী বা বিজেপি বলবে কি করে, বিজেপি কত অপরাধ করেছে এটা একটু ভাবুন। আমি একটা উদাহরণ দেবো, বেশি না, সেটা হচ্ছে এই যে কোভিড পিরিয়ডে এই আমাদের বিরোধিতা করতে করতে, মার্ক্সবাদ লেনিনবাদের এইসব কুৎসা করতে করতে নিজেরা কোন জায়গায় গেছে। এখন কোভিডে ওরা পৃথিবীর বিভিন্ন দেশে যখন ছড়িয়ে পড়লো, চীন থেকে উৎপত্তি, সবাই চীনকে দায়ী করে, চীন থেকে উৎপত্তি হলো, বললো ঠিক আছে ওখান থেকে উৎপত্তি হচ্ছে। তারপর আমাদের দেশে সবাই বললো, আমাদের পার্টির সেক্রেটারি তদানীন্তন জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি বললেন যে এখন তাড়াতাড়ি স্বাস্থ্য পরিকাঠামোটাকে ঠিক করুন আর মানুষের হাতে কিছু টাকা দিন, কারণ লকডাউন করছে। তখন উনি বললেন না না কিছুই না, 17 দিনের মধ্যে এটা জমে যাবে। কী করে, থালি বাজাতে বললো, আর দ্বীপ জ্বালাতে বললো, প্রদীপ জ্বালাতে বললো সব জায়গায়। হলো, তার ফলে কী হলো, 5,37,000 মানুষের প্রাণ গেছে, যেহেতু রেজিস্ট্রিকৃত, নিবন্ধিত আছে 5,37,000। কত জানেন উত্তরপ্রদেশের গিয়ে গঙ্গা দিয়ে কত নদীতে আপনার ভেসে গেছে মানুষ। আমাদের রাজ্যে 22,000 মারা গেছে। মমতা ব্যানার্জি কত লোককে তারা যখন মারা যায় তাদেরকে বলেছে না কোভিডে মারা যায়নি, মারা গেছে কোমরবিডিটিতে, ওই হার্ট অ্যাটাকে। আমারই এক জামাই, আমার দাদার জামাই সাংবাদিক ছিল, সে মারা গেছে, তাকে তার ডেড বডি দিল না পোড়াতে, বলে কি, বলে কোভিডে মারা গেছে। যখন সার্টিফিকেট দিল বলে হার্ট অ্যাটাকে মারা গেছে। কারণ সার্টিফিকেট যদি কোভিড থাকে তাহলে ক্ষতিপূরণ দিতে হবে, টাকা পাবে, আর সংখ্যা বেড়েই যাবে। মমতা ব্যানার্জিও তাই করেছে, উনিও তাই করেছেন। সুতরাং আমরা দেশপ্রেমী যারা সকলের শিক্ষার দাবি কারা করল। আজকে ভারতবর্ষের সংবিধান 50 সালের 26শে জানুয়ারি হয়েছে। সেই সংবিধানে যে লেখা ছিল 45 নম্বর ধারায় নির্দেশাত্মক নীতিতে যে 14 বছর পর্যন্ত অবৈতনিক শিক্ষা 10 বছরের মধ্যে চালু করতে হবে ছেলে মেয়েদের। কারা করেছে? ভারতবর্ষে কারা করেছে? এইসব দক্ষিণপন্থী দল, বিশেষ করে বিজেপি যারা বলে ওদের, ওরা 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 বলুক কারা করেছে। প্রথম করেছে EMS নামবন্দিবাদের সরকার 57 সালে কেরালায়। তাহলে আমরা পশ্চিমবাংলায় কে করেছে? 47 থেকে 67 20 বছর, 67 সালে যুক্তফ্রন্ট এলো, উদ্যোগ নিল, কিছু করা গেল না। 9 মাসের মধ্যে ভেঙে দিল, দেশি বিদেশের কাছ থেকে টাকা নিয়ে। 69 সালে আবার এলো, ব্যাপক শক্তি নিয়ে 13 মাসের মধ্যে ভেঙে দিল। এই 22 মাস ছিল। তারপরে 5 বছর ধরে সেই 70 সাল থেকে 77 সাল, এই 7 বছর ধরে লড়াই করতে করতে এসে 72 সালে, 77 সালে বামফ্রন্ট সরকার হলো। সেই সরকারের পর এসেই প্রথম কী করলো, অষ্টম, দশম, দ্বাদশ শ্রেণীতে অবতীর্ণ। আমরা দেশদ্রোহী। যারা শিক্ষার সভ্যতার পিলসোচ শিক্ষক, তাদের মর্যাদা দিল, যাদেরকে পে প্যাকেট দিল। মাস্টারমশাইদের মায়না ছিল 356 টাকা, তার ইনস্টলমেন্টে পেত, একসাথে কোনদিন 356 দেখেনি। তাদেরকে এনে 30,000, 40,000, 50,000 পে প্যাকেট দিচ্ছে। আমরা দেশদ্রোহী। আর যারা এইগুলি মাস্টারদের রাস্তায় ঘুরতো, একটু আমার ছেলেটার জন্য একটা প্যান্ট কিনতে হবে, কেরানিবাবুর কাছে গিয়ে হাত পাততে হতো, সেই পথ থেকে আমরা সরিয়ে এনেছি। আমরা এখানে আমাদের রাজ্যে 88,75,200 হেক্টর জমি, সেটা 59 সালেও ছিল, যখন খাদ্য আন্দোলন হয়েছিল, 80 জনকে পিটিয়ে মেরেছিল প্রফুল্ল সেনের, পুলিশকে দিয়ে। কালী মুখার্জি ছিলেন পুলিশ মন্ত্রী, আর প্রফুল্ল সেন তখন অ্যাক্টিং চিফ মিনিস্টার, বিধান রায় ছুটিতে গেছিলেন খাদ্যমন্ত্রী হিসাবে। তাও তখন সেই 59 সালেও ছিল 88,75,200 হেক্টর জমি। কারণ পশ্চিমবাংলার ভূগোলে কোনো পরিবর্তন হয়নি। 56 সালে শেষ পুরুলিয়া যুক্ত হয়েছে, তারপরে তো একই জমি আছে। তাহলে 88,75,200 হেক্টর জমি 59 সালে ছিল। খাদ্যশস্য উৎপাদন হতো 39 লক্ষ মেট্রিক টন, সেটা 77 সালেও ছিল 74 লক্ষ মেট্রিক টন। আর 2011 যখন বামফ্রন্ট ক্ষমতা থেকে উৎখাত হয়, তখন এটা হচ্ছে 1,45,00,000 মেট্রিক টন। তো আমরা দেশদ্রোহী। সকলের খাদ্য এটা বলতে পারবে কোনো সরকার, কোনো দল বলতে পারবে যে পশ্চিমবাংলায় 77 সালের 21শে জুন থেকে 2011 সালের মে মাস পর্যন্ত খাদ্যের দাবিতে ফ্যান দাও, মাইলো দাও, এই দাবিতে মিছিল হয়েছে?
করতে হবে না, কারণ হচ্ছে সকলের খাদ্য গ্যারান্টি করেছে। খাদ্যশস্য উৎপাদন, খাদ্য কোত্থেকে আসবে? তাহলে কৃষকের হাতে জমি দিতে হবে, কৃষকের ঘরে ফসল দিতে হবে। অপারেশন বর্গা করেছে, ক্ষেত মজুরের মজুরি বাড়িয়েছি। যারা উৎপাদন করবে তাদের হাতে, যারা পশ্চাতে আছে তাদেরকে সামনে আনো, তাদের অধিকার বোধে জাগ্রত করো। এইখানে একদিকে হচ্ছে খাদ্যশস্য উৎপাদন হলো, রাজ্যের অর্থনীতি চাঙ্গা হলো। কারণ অর্থনীতি যখন শিল্প করতে হলে কি লাগে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, 4টে জিনিস লাগে। তার সাথে কি লাগে? লাগে হচ্ছে বাজার, ক্রয় ক্ষমতা। এই ক্রয় ক্ষমতাটা কী করলো? 22,000 কোটি টাকার বাজার তৈরি করলো। ওই যে শিক্ষকদের চাকরি, নিয়োগ, শিক্ষক, এইসব। আমরা দেশদ্রোহী যাই বিজেপি এখনও, তারা বলেছিল প্রতি বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। 12 বছর ক্ষমতা আছে, 24 কোটি বেকারের চাকরি দিয়েছে। কাজ হারাচ্ছে, প্রতিদিন মানুষ কাজ হারাচ্ছে। কী করে হচ্ছে? কেন আজকে পরিযায়ী শ্রমিক হচ্ছে? কেন আজকে মানুষ আজকে আত্মহত্যা করছে, অনাহারে মৃত্যু হচ্ছে? এর কৈফিয়তকে দেবে। এটা উনি যারা বলেন তারা একটু ক্ষতিও দেখেন না, আর যারা চর্চা করেন তারাও খতিয়ে দেখেন না। যখন আমাদের ভারতবর্ষে ভারত ছাড়ো আন্দোলনের 75 বছর হলো, তার আগে শঙ্কর দয়াল শর্মা যখন রাষ্ট্রপতি ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন, তিনি তো রাজ্যসভার তিনি চেয়ারম্যান, উপরাষ্ট্রপতি। তো তিনি চেয়ারম্যান থেকে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কমিউনিস্টরা হচ্ছে কনসিস্টেন্টলি দেশের ধর্মনিরপেক্ষতার প্রতি তারা এটাকে চর্চা করে, আর দেশের সবচেয়ে দেশপ্রেমী, কারণ তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সামনে ছিল। আবার দেশের স্বাধীনতার পরেও এই দেশ যাতে বহিঃশত্রুদের দ্বারা যখনই আক্রান্ত হয়েছে তারা রুখে দাঁড়িয়েছে, এবং তারা আগে থেকেই বলে দেয় কোনটা কোন বিপদ আছে, সেই বিপদ সম্পর্কে সতর্ক করা। এই যে যখন আমাদের যা যা হয়েছে, সবসময় সরকারকে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত। সুতরাং আমরা কী করে হলাম? মুসলিম শোষণ কি? মুসলিম তো ভারতবর্ষের মধ্যে নাগরিক। তারা কি ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, সিধু কানু, বিরসা মুন্ডা, সাবিত্রী, ইন্দ্রাণী থাপা, আসফাকুল্লাহ, শহীদের নাম করলে তো তাদের নাম আছে। তো নেপালি আছে, শিখ আছে, ইসাই আছে, সবাই আছে। তাহলে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম একসাথে করেছে, লড়াই করছে, এখনও হচ্ছে। এই যে গুজরাট আজকে খেলবে ক্রিকেট, গুজরাটের সাথে খেলা হবে। তো গুজরাটের কারা খেলছে? মোহাম্মদ সিরাজ খেলছে। গুজরাটের সবচেয়ে উইকেট কে নিচ্ছে বেশি? মোহাম্মদ সিরাজ নিচ্ছে। আর কে নিচ্ছে? রশিদ খান। কোথাকার? আফগানিস্তানের। কি তার ধর্ম দিয়ে পরিচয় হয়? খেলার নিপুণতা দিয়ে। গায়কদের মোহাম্মদ রফির গান স্বজন রে ঝুট মত বলো, বা মুকেশের গান স্বজন রে ঝুট মত বলো, খোতা কি বাদ জানা, এ কি ধর্ম দিয়ে পরিচয় হয়? একবার কণ্ঠস্বর দিয়ে হয়। রফি গান, লতা মঙ্গেশকরের গান, কার গান, রুনা লায়লার গান, এটা কি মানুষ ধর্ম দিয়ে পরিচয় করে? ধর্ম যার যার চর্চার ব্যাপার। আমরা কি ধর্মের বিরোধী? আমরা কারো ধর্মের বিরোধী। আমরা কাউকে তুয়াজও করি না, কাউকে আমরা শত্রুতাও করি না। যার যার চর্চার যে বিশ্বাস তাটা করুক, মানুষের স্বাধীনতা। যারা এসব করে তারা বহুত্ববাদে বিশ্বাস করে। কালকেই আছে সুপ্রিম কোর্টের দেখা। তারা কি মেজরিটেরিয়ানের আছে? তারা সংখ্যাগরিষ্ঠ, সুতরাং সংখ্যালঘিষ্ঠকে কোতল করো। এই হচ্ছে বিজেপি তত্ত্ব। আর আমরা বলছি সবাই ঐক্যরা হোক, শ্রেণী ঐক্য, শোষক শোষিত এই বিভাজন। যারা শোষণ করছে তাদের থেকে ভাগ কেড়ে লড়াই করে, নীতি দিয়ে, আন্দোলন দিয়ে, যেটা সংবিধান দিয়ে, সংগঠন দিয়ে, যেভাবেই হোক তাদের কাছ থেকে আনো, বেশিরভাগ মানুষকে বলিয়ে দেবো। আমরা তো সেই পথ দেখাচ্ছি। সারা পৃথিবীতে পথ দেখিয়েছে কে? প্রথম কমিউনিজম। কে করেছে? লেনিন করেছে 1917 সালে। সেই সকলের শিক্ষা কে গ্যারান্টি করেছে? 8 ঘন্টা কাজের দাবিতে মে দিবস নিয়ে উদযাপন করে এখানে তো 12 ঘন্টা কাজ হচ্ছে। আর 1886 সাল থেকে এই নিয়ে আন্দোলন হচ্ছে। 1889 থেকে মে দিবস পালিত হচ্ছে। স্পাইস ফিশার এঞ্জেল প্রাণ দিল। আমাদের দেশে 1862 সালে হাওড়ার রেলের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে লড়াই করেছে। তো এই লড়াইয়ে কে সম্মান দিল? প্রথম পৃথিবীতে সম্মান দিয়েছে 1917 সালে নভেম্বর বিপ্লবের পর। 7 থেকে 17 নভেম্বর বিপ্লব সম্পন্ন হলো। 24শে নভেম্বর আর ডিক্রি জারি করে, তখনও সংবিধান ভালো করে তৈরি হয়নি, লেনিন সোভিয়েতে 8 ঘন্টা কাজের দাবিকে স্বীকৃতি দিয়েছে। তারপরে 8 ঘন্টা কাজে এখনও হয় নাকি? বিজেপি তো 12 ঘন্টা কাজ করেছে। তাহলে মুনাফা কাকে হচ্ছে? 12 ঘন্টা কাজ করা মানে হচ্ছে তার 8 ঘন্টায় যে উৎপাদন করছে, তার বাড়তি উৎপাদনটা কার পকেটে যাচ্ছে? সেটা কি সরকারের পকেটে যাচ্ছে না। চীনে যায় সরকারের পকেটে, কিউবায় যায় সরকারের পকেটে, তহবিলে। উত্তর কোরিয়া যায়
সরকারের তহবিলে, ভিয়েতনামে যা সরকারি তহবিল, আর এখানে আছে টাটা, বিড়লা, ডালিয়া, এখন আদানি, আম্বানি এদের পকেটে। সুতরাং আমরা দেশদ্রোহী, আমরা, সুতরাং এটা বলতেই পারে, কারণ ওটা বলার কারণ ওরা দেশদ্রোহিতা করেছে। ওইটা বলে না, ওই যে কথা বলেছিলেন যে একজন যে পকেটমার অন্যদিকে অন্যকে পকেটমার হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে, সুতরাং পকেটমার। ওই আমি একটা গল্প বলেছিলেন, গল্প না ঘটনা, সীতারাম ইয়েচুরি একটা মিটিং করতে গেছেন, মিটিং থেকে ফিরছেন, বাসে ফিরছেন, তো বাসে উনি বসে আছেন, তখন আরও কয়েকজন আছে বাসে। তখন একজনে হঠাৎ করে যখন বাসের কন্ডাক্টর এসে বারবার জিজ্ঞাসা করছেন, এই যে ভাড়াটা দিন, ভাড়াটা দিন, ও পকেটে হাত দিয়ে দেখছে ওর পকেটে যে টাকা রাখার ব্যাগটা ছিল সেটা নেই, কিন্তু বারবার দেখছে, যখন দেখছে আসছে, তখন ও খুব বলে, ও কতদিনের চালাকি, বারবার আসে। তৃতীয়বার যখন এসছে, শেষবার এসে তখন ধমক দিয়েছে যাত্রীকে। যাত্রী তখন দৈনিক কাজ করে ফিরছে, এত পরিশ্রম করে ফিরছে, একটু ঘুম ঘুম ভাবে এসে গেছে, তখন স্বাভাবিকভাবেই ও হ্যান্ডেল ধরে দাঁড়িয়েছিল, ওকে ধাক্কা দিয়েছে। ও তখন বলে, কী হয়েছে, দিচ্ছি কারণ বসতে পারছে, তখন নেই। তখন একজন যাত্রী, সে সহযাত্রী, সে উঠে বলছে, কী হয়েছে তার, এত ধমকাচ্ছেন কেন? বলে, না ও ভাড়া দিচ্ছে না। দেখেন না, কখন থেকে আমি বলে যাচ্ছি ও ভাড়া দিচ্ছে না। ও বলে যে, ভাড়া আমি দেবো কি, আমার পকেটে তো একটা ছিল। এই যেই বলেছে, তখন পাশ থেকে একজন বলছে, নিন, কত ভাড়া, 5 টাকা দিয়ে দিল। এবার যেই দিয়ে দিল, পাশের লোক গিয়ে ওর পকেটে চেপে দেখলো ওই যে টাকাটা যা ছিল ওর পকেটে আছে। অর্থাৎ যে পকেট মারলো, সে ওকে 5 টাকা দিয়ে 5,000 টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পাশের লোক তাকে ধরে ফেলেছে। সুতরাং আমাদের দেশে এই দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল দলগুলি, যারা প্রতিদিন মানুষের পকেট কাটছে, যারা মানুষকে দুর্দশার মধ্যে ফেলছে, মূল্যবৃদ্ধি, বেকারি, এই অনৈক্য, এইসব সৃষ্টি করছে, তারাই হচ্ছে এখন অন্যদিকে আঙুল দেখায়। সেই সবচেয়ে হচ্ছে যারা স্বাধীনতা আন্দোলনে যারা বিশ্বাসঘাতকতা করেছে। আমি তাদের বলবো, যারা, আমি এখনও বলছেন আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি এই সমস্ত যারা শুনবেন শ্রোতা, তাদের কাছে আমি অনুরোধ করছি, হাত জোর করে আপনারা আন্দামানে যান, যদিও এখন অনেক বিকৃত করেছে। সেলুলার জেলে যান, গিয়ে দেখবেন কমিউনিস্টরা কোথায় আর বিজেপি কোথায়, কে কোথায় আছে। ওখানে যারা ওখানে সেলুলার জেলে আন্দামানে যারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিল, যারা এত কষ্ট নির্যাতন ভোগ করেছে, তারা কারা? শুধু গণেশ ঘোষ কে, সুবোধ রায় কে, মুজাফফর আহমদ কে, সুকুমার সেনগুপ্ত কে, হরেকৃষ্ণ গার কে, মুখ্যদাস চক্রবর্তী কে, তারা কারা? সব তো কমিউনিস্ট। সুধাংশু দাশগুপ্ত কি, সব তো কমিউনিস্ট। যাদেরকে দেখবে ওখানে তালিকায় 366 জনের তালিকা, তার 331 জন হচ্ছে কমিউনিস্ট। পরবর্তীকালে তারা কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছে। ফলে এদের কোথায়? আমাদের প্রাণকৃষ্ণ চক্রবর্তী, যে উদ্বাস্তু আন্দোলনের নেতা, সে একবার এখানে জেল কেটেছে, আন্দামানে গেছে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে ফাঁসির অর্ডার সবই ফেস করতে হয়েছে। সারা জীবনে এখানে পরে এই মানুষের উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করে গেছে তার সংগ্রামের নেতা। সুতরাং তারা তাদের কাছে, তাদের পরীক্ষা দিতে হবে বিজেপির কাছে, যারা আজীবন বিশ্বাসঘাতকতা করেছে, যারা ব্রিটিশের দালালি করেছে। সুতরাং তারা এটা বলবে, অথবা যে কথা পকেট মারে, যে পকেট মার অন্যদের পকেট মারে কথা বলে, যে বিশ্বাসঘাতকতা করেছে সে অন্যদেরকে দেশদ্রোহী বলে। কোনো বিজেপির বিরোধিতা করা, আরএসএসের বিরোধিতা করে কি দেশদ্রোহিতা? এটা তো আমাদের সংবিধান স্বীকৃত এবং আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত। আন্তর্জাতিক মানবতার কথা বলবে তো মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর পালন করে, বিশ্ব মানবাধিকার দিবস। তো মানবাধিকার সনদ পড়েছে তো। আমার কথা আমি বলবো, আমার মতামত আমি বলবো, মানুষ গ্রহণ করবে, বর্জন করবে, দুটোই মানুষের অধিকার। যে গ্রহণ করলে আছি, বর্জন করলে দেখতে হবে, যে যারটা বর্জন করবে তাকে খতিয়ে দেখতে হবে কেন বর্জন করা হলো, এবং সে তখন তার যদি ভুল ত্রুটি তাকে সংশোধন করবে, আত্মসমীক্ষা করবে। এটাই তো নিয়ম। তাহলে এই নিয়মে মানে, এই তো কালকে বিচারপতি বলেছেন যে এই যে নির্বাচন হলো, ওর জবাব তো দিতে হবে। এই যে নির্বাচন হলো, এতদিন কাকে দেখ বলেছে? জ্ঞানেশ কুমার। কি তিনি কে? ইসিআই। ইসিআইয়ের তার কি কৃতিত্ব কি? তাকে কি করে নিয়োগ করলেন? সংবিধানে ছিল 3 জনের কমিটি, প্রধানমন্ত্রী, বিরোধী নেতা আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
তিনজনকে মিলে তারা ঠিক করবেন। তাহলে একটা নিরপেক্ষতা থাকবে, সরকার পক্ষ, বিরোধী পক্ষ, আর মাঝখানে প্রধান বিচারপতি। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি দেখবেন সব আইনসম্মত হয়েছে কিনা। ওটাকে না আইনটাকে পাল্টে দিয়ে করে দিলেন প্রধানমন্ত্রী, বিরোধী পক্ষ এবং প্রধানমন্ত্রীর একজন মনোনীত, কে? অমিত শাহ। তাহলে অমিত শাহ, নরেন্দ্র মোদী একদিকে, রাহুল গান্ধী একদিকে। তাহলে কে হয়ে গেল? অমিত শাহ যে সেক্রেটারি, সে হয়ে গেল কমিশন, এই চিফ ইলেকশন কমিশনার। এবার কালকে সুপ্রিম কোর্ট কী বলেছে? এটা কী করে করলেন? এটা কী নিয়মে হয়? এর তো কোনো সাংবিধানিক বৈধতা নেই। কালকে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বলে দিয়েছেন, কী জবাব দেবে? আর হইচই করছে। আমাদের যে নির্বাচন হলো, কোনো ইলেকশন কমিশনের কোনো রোল ছিল? ইলেকশন কমিশন প্রতি পদে পদে আমাদের দেশের সংবিধানে ইলেকশন কমিশনকে একটা স্বতন্ত্র 324, 25, 26 ধারা, এই 300 তাদেরকে স্বতন্ত্র ক্ষমতা দিয়েছে, হাই পাওয়ার। তো তারা কোনো পাওয়ারই নেই। কে করেছে? আমাদের পশ্চিমবঙ্গে 27 লক্ষ শেষ পর্যন্ত বিচারাধীন ভোটার যারা ট্রাইব্যুনালে ছিল, ভোট দিতে পারলো না, তার মোট 51 লক্ষ লোক ভোট দিতে পারলো না, তার কৈফিয়ত কে দেবে? দেবে যারা এইসব প্রশ্ন করছে আপনাকে, দক্ষিণ পন্থার প্রতিনিধি হিসাবে, যে সিপিআইএম হচ্ছে, কমিউনিস্ট হচ্ছে দেশদ্রোহী, তারা তোষণকারী। আরে যারা বাদ পড়েছে তারা তো 70% হচ্ছে হিন্দু। পশ্চিমবাংলায় যে ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ গেছে তাদের 70% হিন্দু। আসামে কী হয়েছিল? আসামেও হইচই করেছিল, 19 লক্ষ বাদ গেল, তারপরে দেখা গেল 14 লক্ষই হচ্ছে হিন্দু। তাহলে কী হলো? মুসলিমদের বলেছিল ওরা হচ্ছে ওখান থেকে আছে, ঘুষপেটিয়া না কি বলে, ওখান থেকে সব অনুপ্রবেশকারী। তো সব অনুপ্রবেশকারী কোথায় হলো? এখানে যে জন্ম নিয়েছে, যেখানে আমাদের এখানে নুরুল হক বলে চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন, তার নামও বাদ দিয়ে দিয়েছে। উসমান গনি বলে চিফ স্টেট ইলেকশন কমিশনের সেক্রেটারি ছিলেন, তার নামও বাদ দিয়ে দিয়েছে। তার সমস্ত জেনারেশনের পর জেনারেশন হচ্ছে এখানে বসবাস করছে। তো তাকে কীভাবে চিহ্নিত করবে? মুসলিম নাম দিলেই কেটে দিচ্ছে। চট্টোপাধ্যায় চ্যাটার্জি মানেই বুঝে না, এসে নাম কেটে দিল। সব বিচারপতিদের নিয়ে জুডিশিয়ারি ইলেকশন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত হবে কি না হবে এতদিন জানি ইলেকশন কমিশন ঠিক করবে। এমনকি জানছি মাননীয় হাইকোর্টের বিচারপতি সুজয় পালের নেতৃত্বে কমিটি করবে। পারলো কমিটি করতে? সুপ্রিম কোর্ট 142 নম্বর ধারা প্রয়োগ করলো। প্রথম বললো না, তাতেই ভোট হবে। তারপরে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SOI কোরেশি, তিনি যখন বললেন যে এটা 27 লক্ষ মানুষকে নির্বাচনের আওতার বাইরে রেখে নির্বাচন হলে সেই নির্বাচন বৈধ হবে, তখন আবার সুপ্রিম কোর্ট সূর্যবাবু আর তার আরেকজন সঙ্গী ওই জয়মাল্য বাগচি, তাদের নিয়ে আবার ডাকলো 142 নম্বর ধারা অনুযায়ী, যারে ডিগ্রি জারি করে বললো না, ওদেরকে ভোটাধিকার দিতে হবে। দিয়েছে। প্রথম দিন দিল 137 জনকে, তারপর দিল 1500কে। 27 লক্ষ মানুষ কোথায় গেল? এর কৈফিয়তকে দেবে? এই হচ্ছে দেশদ্রোহী, যারা দেশের মানুষকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে, তারা দেশপ্রেমিক। আর যারা এই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে, প্রতিবাদ করে, তারা দেশদ্রোহী। এই কথা মানুষ বিশ্বাস করবে? আচ্ছা, আমার শেষ প্রশ্ন, দেশপ্রেমিক দেশদ্রোহী নিয়ে একটা বিতর্ক আছে, আর আপনি আপনার কথার মধ্যে বললেন যে যাদের মানুষ গ্রহণ করবে তারা থাকবে, যাদের বর্জন করবে তারা নিজেদের মূল্যায়ন করবে। জ্যোতিবাবু ঐতিহাসিক ভুলের কথা বলেছিলেন। কেন্দ্রীয় সরকার তৎকালীন কংগ্রেস UPA 2 গভর্নমেন্টের কাছ থেকে আপনারা সমর্থন তুলে নেওয়া, সোমনাথ চট্টোপাধ্যায়কে দল থেকে বিতাড়িত করা, এই যে একের পর এক ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বামপন্থার প্রতি মানুষের একটা নেতিবাচক মনোভাব কি তৈরি হয়নি? এটা কি, এই মূল্যায়ন কি আপনাদের দলের মধ্যে হয়েছে? ঐতিহাসিক ভুল, বিশেষ করে সংসদীয় গণতন্ত্র থেকে আপনাদের অবস্থান কী হবে এটা ক্লিয়ার নয়। একের এক পরিষ্কার। আমরা চলতে চলতে আমাদের কতগুলো লক্ষ্য নির্ধারণ করা থাকে। অবিভক্ত কমিউনিস্ট পার্টি আমাদের কাস্তেদানের শীর্ষে চিহ্ন ছিল। তারপরে যখন পার্টি বিভাজন হলো 65 সাল থেকে আমাদের চিহ্ন হচ্ছে কাস্তে হাতুড়ি তারা। আমরা নির্বাচনের প্রতিটি ক্ষেত্রে আমাদের আশু লক্ষ্য, এবং নির্বাচন হলে সেই নির্বাচন, যদি পঞ্চায়েত নির্বাচন হয় পঞ্চায়েত নির্বাচনের জন্য ইশতেহার, পুর নির্বাচনের জন্য ইশতেহার, বিধানসভা নির্বাচনের জন্য ইশতেহার, লোকসভা নির্বাচনের জন্য ইশতেহার ঘোষণা করি। আমরা লক্ষ্য পরিষ্কার মানুষের কাছে কোনো গোপন করি না। কমিউনিস্টরা আপন লক্ষ্য গোপন করতে ঘৃণা বোধ করে, সুতরাং কমিউনিস্টরা এই লক্ষ্য নিয়ে চলে। আবার পার্টি যখন পরিচালিত হয়, তারও পার্টি কনস্টিটিউশন আছে, পার্টি গঠনতন্ত্র আছে, আবার পার্টির প্রোগ্রাম আছে। আমরা যখন যেমন তখন তেমন নীতিতে মমতা ব্যানার্জির মতো চলি না,
বা এসইউসির মতো চলি না। আমরা চলি একটা নির্দিষ্ট লক্ষ্য, যেটা একবারে আমাদের কর্মনীতি আছে, আমাদের রণনীতি আছে, রণকৌশল আছে। রণনীতিটা অপরিবর্তিত থাকে। যে কথা আপনি বললেন প্রথমবার যে নিয়ে বিরোধ হয়েছিল 96 সালে, ঐতিহাসিক তার জন্য কারণ আমাদের পার্টি প্রোগ্রামে যা লেখা ছিল এর সাথে ওই চলমান ঘটনায় যে তখন উদ্ভূত পরিস্থিতিতে যে পরিস্থিতি ছিল সেটা সম্পর্কে আমাদের পার্টির নেতৃত্ব মেজরিটি তারা বলল না, এই আমাদের সরকারে অংশগ্রহণ করাটা আমাদের পার্টি প্রোগ্রামেটিক, যেটা রণনীতিগত এই বোঝাপড়ার দিক থেকে এটা ব্যতিক্রম হয়ে যাবে। এটা সেটা দলকে তো অনেকটা পেছনের দিকে। শুনুন, কথাটা শুনে নিন, যেটা আপনি বলেছেন কারেক্টলি তুলেছেন প্রশ্নটা, এটা মানুষের মধ্যে আছে, এটা ঘটনা, কিন্তু আমাদের উত্তরটাও তো আবার দেখতে হবে। মানুষ তো দেখছে, আমরা তো শিক্ষা নিচ্ছি। কমিউনিস্টটা কোনো এরকম না যে একটা দম্ভ নিয়ে থাকবে যে যা করেছি তাই ঠিক না। চলতে চলতে, আমি আগেই বলেছি, চলতে চলতে যদি দেখি যে কোনো ভুল ত্রুটি হয়েছে সেটা সংশোধন করার জন্য আমরা চেষ্টা করব। তখন 1964 সালে আমাদের পার্টি কর্মসূচি তৈরি হয়েছিল। সেই কর্মসূচির 112 নম্বর দ্বারা যা লেখা ছিল, তারপরে আমরা 2000 সালে 1996 ঘটনার পর 2000 সালে আমরা পার্টি প্রোগ্রাম আপডেট করলাম। সোভিয়েত পূর্ব ইউরোপের সমাজতন্ত্রের বিপর্যয়ের পর সারা পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি তুলে দিয়েছে, কিন্তু আমরা দেখি না, আমরা নতুন আপডেট করেছি, সময় উপযোগী করেছি, করে এখন 7 ধারায় বললাম যে না, সরকারে আসলে কোনো সুযোগ আসলে সেটা গ্রহণ করা যায়। তাহলে 96 ভুল 2000 সালে রণনীতিগতভাবে আমরা সংশোধন করলাম, করে এরপরে এগোচ্ছি। এবার 2008-এর ঘটনায় বললেন যে 2008-এর ঘটনাও যে সব চলতে চলতে আপনার মনে আছে পেট্রোল ডিজেলের দাম 2008-এ আমাদের পার্টি কংগ্রেস হয়েছিল কোয়েম্বাটুরে। তখনই থ্রেট করা হয়েছিল যে মনমোহন সিংকে বলা হয়েছিল, আপনি যদি এই পেট্রোল ডিজেলের দাম না বাড়িয়ে তাহলে আপনি এখানে ভর্তুকি দিন, কিন্তু তাতেও বাড়িয়ে দিল। দাঁড়িয়ে দেওয়ার পর আমরা ধর্মঘট করলাম। ধর্মঘট করে আবার পশ্চিমবাংলায় ধর্মঘট করেই অসীম দাশগুপ্ত থেকে বুদ্ধদেব ভট্টাচার্য নির্দেশ দিল যে ওই পেট্রোল ডিজেল যে রাজ্যের শেয়ারটা পাবে সেটা মুকুব করে নাও, উইথড্র করে নাও, তাহলে মানুষ রেহাই পাচ্ছে। তারপরে ওরা বুঝেছে, কিন্তু তারা, আমরা প্রতিবাদ করেছি। যেই সরকারকে আমরা সমর্থন করছি সেই সরকারেরই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে ধর্মঘট করেছি। এটা হচ্ছে আমাদের নীতিগত প্রতিবাদ। আমরা আগেই বলেছিলাম যে আমরা মন্ত্রিত্ব চাই না, এইসব চাই না, কোনো শেয়ার চাই না, আমরা চাই জনগণ। যার জন্য আমরা যে কাজগুলি আমরা করেছি, এই 100 দিনের কাজ কারা চালু করেছে? 100 দিনের কাজ তো ইউপিএ গভর্নমেন্ট চালু করেছে, বিজেপি চালু করেছে নাকি? এটা নিয়ে এখনও টাল বাহানা করছে, এখনও টাকা বরাদ্দ কমায়, লাস্ট বাজেটেও বরাদ্দ কমিয়েছে। তারা আবার মুখে বলে আমরা 200 দিন দেবো, 300 দিন দেবো, মুখে বলতে অসুবিধা কী আছে? সুতরাং আমাদের সোমনাথ চ্যাটার্জি বলুন, তার সিদ্ধান্ত যদি কার্যকরী না করে তার ফলে শাস্তি দিয়েছে, কিন্তু শাস্তি দেওয়াটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে এটা ঠিক হয়নি। এরপরে তো তাকে আমরা আবার কাছাকাছি আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি যখন সোমনাথ চ্যাটার্জি শান্তিনিকেতনে ছিলেন, ওখানে গিয়ে তাকে মেম্বারশিপ দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং সংশোধন করাটা কমিউনিস্ট পার্টিকে এইভাবে করা যাবে না। আপনি ওই যেটার সাথে একটা মিলিয়ে দিলেন, সে মিলালেই হবে না, মেলাবে, কিন্তু তার আবার পন্থা পদ্ধতি আছে। আঁকা বাঁকা পথে কখন এসবে, তার কার লক্ষ্য, কার কোন জায়গায় আছে, কোনটা কৌশল, কোনটা নীতি, সেটা বিবেচনার মধ্যে রাখতে হবে। এবং আমরা 1996 সালের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পার্টি কর্মসূচির যে পরিবর্তন করা 2000 সালে করেছি। তারপরে যে স্কোপ আসবে, আর তারপরে আবার যখন স্কোপ এসেছিলো আমরা করতে গেছি, তখন তারা পিছিয়ে গেছে, মুলায়ম সিংরা পিছিয়ে গেছে, আমাদের কিছু করার ছিল না। তারপরে 2008-এ যে ইস্যুতে আমরা প্রত্যাহার করলাম, পরে আমরা লিখেছি যে ওই ইস্যুতে প্রত্যাহারটা মানুষ গ্রহণ করেনি। এইসব স্ট্র্যাটেজিক, এইসব যুদ্ধ, এইসব পরমাণু চুক্তিটা মানুষ বুঝতে পারেনি। কিন্তু এটা মানুষ বুঝছে যে এটার ফলে কি, এখন বুঝতে পারছে যে সাম্রাজ্যবাদী শক্তি তারা কী হচ্ছে। আমরা যেমন আমাদেরগুলি সংশোধন করেছে, মানুষও কিন্তু জীবনে অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। আমাদেরকে ওই একটু আগে বললেন বর্জন করেছে, তারপর আবার গ্রহণ করেছে। 1996 সালের পর 2004 সালের লোকসভায় আমরা সবচেয়ে বেশি আসন পেয়েছি বামপন্থীরা, খেয়াল রাখতে হবে। আবার 2008-এর পরেও আমরা 9 লোকসভায় এখান থেকে মেজর আসনে জিতেছি, কিন্তু তখন আমাদের ক্ষয় শুরু হয়ে গেছে। 8-এর পঞ্চায়েতে, 2009 পঞ্চায়েতে, এই লোকসভায় 10-এর মিউনিসিপ্যালিটিতে ক্রমান্বয়ে আমরা হেরেছি। এগুলি তো আমরা এই শিক্ষা আমরা গ্রহণ করেছি এখান থেকে, মানুষও গ্রহণ করেছে। আবার মানুষই দেখেছে আমাদের 2011 সালে আমাদেরকে পরাস্ত করেছে, তারপর মানুষই বলেছে ওই বামপন্থীরাই ভালো ছিল।
এখনও বলে বামপন্থীর এই ভালো ছিল। এই সরকার বিজেপি সরকার এসে ওরা শপথ নিয়েছে, 25শে বৈশাখ শপথ নিয়েছে, সব কিছু ঠিক, তারপরে তো দেখবে মানুষ। না অভিজ্ঞতা আমার শেষ যে বিষয়টা জানেন, সুতরাং আমি যে কথাটা আপনি বললেন যে আমরা কোনো গুয়ার তুমি করা নয়, একটা অন্ধকারের মধ্যে আবদ্ধ থাকা নয়, আমরা যা যা করেছি যেটা সাফল্য, আমি আজকে বারবার বলছি এটা বিজ্ঞান। আপনার ভুল হলে ভুলটাকে সংশোধন করবে, মানুষ কাজ করলে ভুল হয়, কাজ না করলে ঘরে বসে থাকলে কোনো ভুল হবে না। এইখানে আমরা ওই যে বলি আমরা সবসময় সাবজেক্টিভিজমে আমরা সম্পর্কে কী করে ফাইট করতে হয়, যে আমাদের মনোগত ধারণার উপর দিয়ে চলা নয়, বাস্তবটা কী, মানুষ কী করেছে। আমি এটা ভাবলাম, কিন্তু এটা প্রয়োগে যদি গিয়ে দেখা যায় ভুল হচ্ছে, তো কী করে হবে? যেমন সবসময় বলি আমি একটা জিনিসকে পরীক্ষা করবো বলে, টেস্ট অফ পুডিং ইজ ইন ইটিং। পুডিংয়ের কী স্বাদ হচ্ছে এটা খাওয়ার পর বুঝতে পারবো, সেটাও প্রয়োগে গিয়ে বুঝতে পারবো। সুতরাং প্রয়োগ করতে করতে আমরা শিখেছি কমিউনিস্টরা এটাই হচ্ছে, কমিউনিস্টরা কোনো দৈব শক্তির উপর নির্ভর করে না, কোনো একটা দম্ভ নিয়ে চলে না। আমি যা করেছি পেশ করেছি, আমাদের এটা একটা বিজ্ঞান, এটা বিজ্ঞানটা মানেই হচ্ছে তার মধ্যে সবসময় হচ্ছে গ্রহণ করা, বর্জন করার এই প্রক্রিয়া চলতে থাকে। আমার লাস্ট যেটা জানার, যে গোটা আন্তর্জাতিক ক্ষেত্র যদি আপনি নজর করেন, যে এই মুহূর্তে যে কমিউনিস্ট বা বাম মনোভাবাপন্ন যে দেশগুলো, তারা অনেকটা আগের থেকে অনেকটা দুর্বল হয়েছে। তার পরিবর্তে পৃথিবীর দেশে দেশে তার যে একটা দেশাত্মবোধের একটা আওয়াজ উঠছে, প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই দেখেছি, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে, ইটালিতেও দেখতে পাচ্ছি, ফ্রান্সে দেখছি, মুসলিমদের বিরুদ্ধে একটা ক্রোধ বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, তারা দখল করে নিচ্ছে, দখলদারি, এরকম একটা মানসিকতা তৈরি হচ্ছে। আর সাম্রাজ্যবাদ, তাদেরও চেহারার অনেক পরিবর্তন ঘটেছে। আজকে সাম্রাজ্যবাদী শক্তি, আপনারা আগে যেভাবে ব্যাখ্যা করতেন, সাম্রাজ্যবাদী শক্তির চেহারাও অনেক বদল ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে দেশাত্মবোধ, ভারতবর্ষের হিন্দুত্ববাদী রাজনীতি, তাকে কাউন্টার করার জন্য কোনো অস্ত্র কি আপনাদের হাতে এই মুহূর্তে আছে, আপনারা মনে করেন? অবশ্যই আছে। দেশাত্মবোধ মানুষ চিৎকার করে বললে হয় না, মানুষ দেখে কাজে। যখন লড়াই হয়, একটা দেশ বহিঃশত্রুর আক্রমণ হয়, তখন কে কোথায় দাঁড়িয়ে। এই যে পরপর ঘটনাগুলি ঘটলো আমাদের দেশকে ঘিরে, এই যে পাকিস্তানের সাথে মাঝে মাঝে যে ঘটনা ঘটলো, আমরা যেই মুহূর্তে পুলওয়ামার ঘটনা, আমরা পরিষ্কার করলাম সরকারের সিদ্ধান্তের পাশে আছি, সরকার নিন। চীনের সাথে যখন খোঁজাখুঁজি হচ্ছিল, আমরা বললাম সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে আছি। আলোচনার মাধ্যমে সীমান্তবর্তী বা আমাদের নিকটবর্তী দেশগুলির সাথে কোনো সমস্যা হলে আলোচনা। আপনাদের 60-এর দশক থেকে এই অভিযোগ, চীনের আপনারা দালাল, এই অভিযোগ আপনাদের বিরুদ্ধে দিয়েছিল, কিন্তু প্রমাণিত হলো যারা দিয়েছিল যে চীনের দালাল, তারাই হচ্ছে আমাদের পথ নিয়ে গেল। যেমন আমাদের রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার হলো, চীনে যাওয়ার আগে জ্যোতি বসুর সাথে পরামর্শ করেছিলেন যে আমার মা নেই, আমি যাচ্ছি চীনে, কি বলবো। বলে আমরা যা বলেছিলাম 62 সালে যে সীমানা নিয়ে বিরোধ হলে পঞ্চশীলের নীতির ভিত্তিতে আলোচনার মাধ্যমে মীমাংসা করতে হবে, তিনি তাই বলেছেন। এই যে অটল বিহারী বাজপেয়ী 77 সালে বিদেশমন্ত্রী হয়েছিলেন মোরারজি, তারপরে উনি গিয়েছেন 78 সালে ওখানে তার বক্তৃতা আছে, মাওয়ের পর রঞ্জিত রায়ের যে বই আছে, বইটা পড়বেন, আমি পড়ে পড়ে শুনিয়েছি অনেককে। সেখানে গিয়ে অটল বিহারী বাজপেয়ী কী বলেছিলেন, পঞ্চশীলের নীতির ভিত্তিতে আলোচনার মাধ্যমে ভারত চীন। কে প্রথম বলেছিল? কমিউনিস্টরা বলেছিল, দেশদ্রোহী আখ্যায়িত করেছিল। পরে দেশপ্রেমিক কারা কারা দেশদ্রোহী মানুষ প্রমাণ পেয়েছে। সুতরাং আমাদেরকে বারবার আখ্যা দিয়ে, যে পাকিস্তানের প্রশ্ন, পাকিস্তানের দালাল বলেছিল 65 সালে। আমরা বলি যে কোনো দেশের সাথে একটা দেশ অন্য দেশের বিরোধ হলে প্রথম চেষ্টা করে আলোচনা, তারপরে এখন তো আন্তর্জাতিক অনেকগুলি এজেন্সি হয়ে গেছে, ফোরাম তৈরি হয়ে গেছে। তাদের মধ্যে এই যে আজকে প্রধানমন্ত্রী বিদেশ গেলেন, একটু আগে বললেন মুসলমানের বিরোধিতা, মুসলমানের কে তোয়াজ করছে, উনি তো আজকে শুরু করেছেন সংযুক্ত আরব শাহীতে যাচ্ছেন প্রথম। তো সংযুক্ত আরব শাহীটা কোন মুসলিম, উনি বারবার ওখানে যাচ্ছেন কেন? উনি ওই আরব শাহীর যে রাষ্ট্রপ্রধান, তার সাথে আজকে বৈঠক করবেন। এই যে 5টা দেশ সফরে যাচ্ছেন, সবাইকে বলছে কৃচ্ছ সাধন করতে, আর উনি 5 দেশ ঘুরে বেড়াচ্ছেন, যার মধ্যে সর্বশেষ ইতালি পর্যন্ত আছে, নেদারল্যান্ড আছে, সুইডেন আছে। তাহলে উনি ঘুরতে পারেন এবং পাকিস্তানের সাথে, এই আরব দুনিয়ার সাথে, মুসলিম দেশগুলির সাথে যেতে পারেন। তাহলে তার কাছে কোনো পারস্পরিক সুবিধা আছে? পারস্পরিক সুবিধা তো আছে। তাহলে মুসলিমদের মধ্যে গুণাবলী আছে, তার প্রতিভা আছে। মুসলিমরা শুধু খালি খারাপ কাজ করে, সারা পৃথিবীতে মুসলিমদের কোনো অবদান নেই। আমাদের হিন্দু মুসলিম এদিকে দেখবেন, বিজ্ঞানীকে হিন্দু মুসলিম দিয়ে ত্যাগ করবেন। বিজ্ঞানী আমাদের যে রাষ্ট্রপতি ছিল বিজেপির আমলে, তিনি কে ছিলেন?
তিনি কোন ধর্মের ছিলেন, তো তাকে তাকে কী দিয়ে বিচার করবেন আপনি? তার যে এত বৈজ্ঞানিক ধ্যান ধারণা, এটাকে আপনি অস্বীকার করেছেন। সুতরাং প্রশ্নটা হচ্ছে মানুষকে ধর্ম দিয়ে বিচার নয়, তার কাজ দিয়ে বিচার, তার প্রতিভা দিয়ে বিচার, তার সৃষ্টি দিয়ে বিচার, তার গবেষণার লব্ধ যে জিনিস আসে সম্পদ, সেটাকে আপনি বিচার করবেন। সেইখানে বিচার করতে গিয়ে যদি অপরাধী হয়, যে দাঙ্গাবাজ, সে দাঙ্গাবাজ, তাকে ধর্ম দিয়ে চিহ্নিত করতে পারবেন না। আমাদের ভারতবর্ষে অনেকগুলি দাঙ্গা হয়েছে, সেখানে দেখা গেছে বারবার যে বিস্ফোরণ হয়েছে, যার পর তদন্তের পর তারাই রিপোর্ট দিয়ে বলেছেন হিন্দু, কিন্তু তাদেরকে ছাড়িয়ে দেয় কে? এই যে গুজরাটে দাঙ্গা কারা করলো? করেছিল হিন্দুরা, তথ্য দিয়েছিল মুসলিমদের বিরুদ্ধে। তারপরে যখন অ্যারেস্ট হলো, ছাড়িয়ে দিয়ে এনেছে কাকে? কারা খুন করেছে? তার খুনিদের ছাড়িয়ে আনছে কে? এখনও উত্তরপ্রদেশে যে অনেকগুলি ঘটনা ঘটছে, তারপরে অপরাধীকে কে ছাড়িয়ে আনছে? তারপরে মালা কে পড়াচ্ছে? এগুলি তো বিবেচনার মধ্যে রাখতে হবে, তখন এগুলি ভুলে গেলে হবে। এই যে এখন হচ্ছে যখন এই যে প্রকৃতির উপর নির্ভর করে বলে যে সব এইসব বিজ্ঞান টিজ্ঞান মানতে হবে না, আমাদের সব চর্চা করলেই হবে, প্রার্থনা করলেই হবে, পুজো করলেই হবে, সব করলে হবে, তাহলে উত্তরপ্রদেশে এতগুলি লোক মারা গেল কেন? এই যে একটা সামান্য বৃষ্টি হলো, বৃষ্টিতে ঝড়ে বৃষ্টিতে কত লোক প্রাণ হারালো? 81 জন। হ্যাঁ, 81 জন তো রেডিওতেই বলছে, ওরা রেডিওটা তো প্রসার ভারতী প্রচার করে, তো প্রসার ভারতী রেডিওতে বলছে, সরকারিভাবে বলছে 81 জন, বেসরকারিভাবে অনেক আরও মৃতের সংখ্যা আরও অনেক। কিন্তু রেডিও সংবাদ শুনুন একটু আগে, রেডিও সংবাদটাই এগুলো তো আগে পিটিআই ইউএনআই করতো, এখন তো তারাই সব কন্ট্রোল করে। তো সেই কন্ট্রোল করতে সব তো নিয়ন্ত্রণ করছে, সব কেন্দ্রীভূত হচ্ছে ক্ষমতা। আর ক্ষমতা বিকেন্দ্রীভূত হলেই হচ্ছে দেশ শক্তিশালী হয়, সভ্যতা শক্তিশালী হয়। বিকেন্দ্রীকরণ মানেই অনেক প্রতিভার চর্চা এবং প্রতিভার অংশগ্রহণ। গণতন্ত্র মানে অংশগ্রহণকারী গণতন্ত্র, পার্টিসিপেটরি ডেমোক্রেসি। যত মানুষকে অংশগ্রহণ করাতে হবে। এই যে নির্বাচনে আমরা সবচেয়ে সাফল্য করি কি? এই যে লোকসভার 88 বিধানসভার নির্বাচন হলো সবচেয়ে বড় সাফল্য, 93.19% ভোট দিয়েছে। এটা তো গণতন্ত্রের চর্চা সবচেয়ে। আবার এখানেই আছে, ওই সবসময় অগ্রগতি হয়, একটা তার সাথে একটা ফাঁক থাকে, একটু দুর্বলতা থাকে, একটু কালি থাকে। সেই কালিটা কি? এই এত লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বঞ্চিত করা, ভোটদান থেকে বঞ্চিত করা হয়েছে। 93 দেওয়া হয়েছে, আর তুমি যদি যুক্ত করো তাহলে কত পার্সেন্ট? অনেক কমে যাবে, তখনই তো পার্সেন্টে থাকবে না। যারা 51 লক্ষ লোক যারা ভোটার তালিকা থেকে বাদ পড়লো এই অবিমিশ্রকারিতার ফলে নির্বাচন কমিশনের, তাদেরকে বাদ দিয়ে তো তুমি বলছো, যদি 7,73,00,000 মধ্যে এই 6,33,00,000 মানুষ ভোট দিতেন, পার্সেন্টেজটা কমে যেত। এইটাকে কে হিসাব করবে? এইসব হিসাব যারা করে তাদেরকে বলে দেশদ্রোহী, আর হিসাব যারা আড়াল করে তাদেরকে বলে দেশপ্রেমী। আমরা শুনলাম রবীন্দ্রদেবের কাছ থেকে, শূন্য দিয়ে শুরু হয়েছিল যে পশ্চিমবাংলায় বামেরা শূন্য, সেখান থেকে বামেদের তাদের যে লড়াইয়ের ইতিহাস এবং আজকের এই বর্তমান পরিস্থিতিতে তারা কি করে এই পরিস্থিতিকে মোকাবিলা করবে, তাদের ঐতিহাসিক ভুল থেকে তারা শিক্ষা নিয়ে আগামী দিনে এগোবে কীভাবে, কোন পথে এগোবে, তার বিস্তারিত আমরা আলোচনা শুনলাম। আগামী দিনে আরও এরকম অনেক বিষয় নিয়ে আমরা চর্চা করব। আপনারা সঙ্গে থাকবেন। নিউজ নবভারতের রবীন্দ্র এবং আমি রবীন্দ্রকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা ফেরত যাচ্ছি। নমস্কার। নিউজ নবভারতকে আমিও ধন্যবাদ জানাই। আমি প্রথমে এখানে ইন্টারভিউ দিয়েছি, আপনারা যারা শুনছেন আর বিবেচনা করবেন, কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন।